ইফাজ, বিয়েটাকে তুমি ছেলে খেলা মনে করো না। অতসীর পেটে তোমার বাচ্চা, এখন কিসের ডিভোর্সের কথা বলছো? বাচ্চা মানে? নিজের বউয়ের প্রতি তো কোনো খোঁজই নেই। বাচ্চা তো কি হয়েছে? আমার বাচ্চা আমাকে দিয়ে দিক, শেষ হয়ে গেল ঝামেলা। কেন আপনাকে দিব? তোমার এখন সেই ক্ষমতা হয়নি আমার বাচ্চা নিজের কাছে রেখে মানুষ করার। নিজে তো খেতে পাবে না। অতসী হেসে বলল, আমি যেহেতু 10 মাস নিজের পেটে রাখার ক্ষমতা রাখি, তাহলে বাকি সময়টাও আমার কাছে রাখতে পারবো। তা সময়ে দেখা যাবে। হ্যাঁ, তা তো অবশ্যই। সময় একদিন আপনাকে আমার থেকে খারাপ পরিস্থিতিতে ফেলবে। এত টাকার অহংকার তখন কিছুই থাকবে না। অভিশাপ দিচ্ছ নাকি? সেই সাধ্য কি আমার আছে? এসব না বলে উকিল নিয়ে এসেছি। ডিভোর্স পেপারে সাইন করে দেন। শরীয়ত মোতাবেক অন্তঃসত্ত্বা অবস্থায় তালাক দিলে তা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তালাক কার্যকর হয় না। ওকে, তাহলে পরে দিব। আমার টাকাটা রেডি রেখো। অতসী আর কোনো কথা বলল না। ইফাজ উকিল নিয়ে বের হয়ে গেল। এখন আর কান্না করতে ইচ্ছে হয় না। আর কত কান্না করবে? এখন অভ্যেস হয়ে গেছে। জানালা দিয়ে বাহিরে তাকাতে দেখল সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। তাই আর রুম থেকে বের হলো না। শিমু নীল দুজন একটা প্লেটে হাতে করে নিয়ে রুমে ঢুকেছে। আপু বলো তো, এটাতে কি আছে? অতসী কিছুক্ষণ ভেবে বলল, মনে করতে পারছি না। আচ্ছা, একটা অপশন দেই। খাবারটা তুই খুব বেশি পছন্দ করিস, আর আমরা তোকে মাঝে মাঝে বানিয়ে খাওয়াতাম। কত কিছুই তো আছে আমার পছন্দের। এখন কোনটা রেখে কোনটা বলবো? পারবি না তো? হুম, মনে আছে না। প্লেটটা অতসীর সামনে এনে বলল, নারকেল আর চিনি দিয়ে মুড়ি মাখিয়ে এনেছি। এটা বলতে পারলি না? অতসী ছো মেরে হাত থেকে টান দিয়ে প্লেটটা নিয়ে কোনো কথা না বলেই খাওয়া শুরু করলো। এটা দেখে শিমু নীলু দুজনে হাসছে। যাক, মনটা একটু ভালো হয়েছে হয়তো। আমাদের দিবি না নাকি? এমনভাবে খাচ্ছিস, পরে তো কিছুই পাবো না। একটা হাসি দিয়ে দুই বোনকে বলল, হাত পাততে। শিমু নীলু হাত পেতে দিতে দুজনকেই এক মুঠ করে দুমুঠ মুড়ি তাদের হাতে দিল। আপু, এতটুকু কি খাবো বল? না খেলে রেখে চলে যা। আচ্ছা, প্লেটটা এদিকে দে। এটুকু মুড়ি মাখা রেখে চলে যায়। অতসী প্লেটটা দিতে নিল, প্লেটটা নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। সাথে অতসী শিমু দৌড়ে পিছনে ছুটে সেই আগের খুনসুটিগুলো আবার ফিরে পেয়েছে। তিন বলে চিল্লাচিল্লিতে বাড়ি মাথায় উঠে রেখেছে। অতসীর বাবা কান্না করছে, মেয়েদেরকে তো এভাবেই হাসি খুশি দেখতে চেয়েছিল। এভাবে সবসময় হইচই করবে তাই তো চেয়েছিল। কিন্তু হঠাৎ কি পাপের জন্য আল্লাহ এ বিয়ে নামক নরকে অতসীকে পাঠিয়েছেন কে জানে। অতসী সোফায় বসে প্রচণ্ড হাঁপাচ্ছে। এটা দেখে নীলু শিমু খুব ভয় পেয়ে যায়। একজন দৌড়ে যায় পানি আনতে, অন্যজন হাত পাখা দিয়ে বাতাস করতেছে। শিমু পানি আনতেই এক নিমেষেই পানিটা শেষ করে ফেলল। অতসী কোনো রকমে উঠে বেডে গিয়ে শুয়ে পড়ল। এভাবে দৌড় দেওয়াটা ঠিক হয়নি। বোঝা উচিত ছিল আমি এখন একা না। ভাবতে ভালো লাগে। কদিন পর ছোট্ট একটা বাচ্চা আসবে। আলমারিটা আমার জায়গায় বাচ্চার জামা কাপড় দখল করবে। মাঝরাতে কান্নার শব্দে ঘুম ভেঙে যাবে। শত কষ্ট হলেও ঘুম ঘুম চোখ নিয়ে বাচ্চাটাকে শান্ত করার চেষ্টায় মগ্ন থাকব। শত কষ্টের মধ্যেও তার মুখখানা একবার দেখলে সকল কষ্ট নিমেষে উড়ে যাবে। এগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠলাম। নামাজ পড়ে ঘরের টুকটাক কাজ করতে লাগলাম। একটু কাজ করলে কেউ আর বলতে পারবে না শুধু বসে বসে খাই। তুই এত সকালে উঠে কাজ করছিস কেন? মা রেগে এসে আমাকে কথাটা জিজ্ঞেস করলো। আমি স্বাভাবিক থেকেই উত্তর দিলাম, এমনি, বসে থাকতে ভালো লাগে না তাই। হে, আমার 10 টাকার কাজ করে আবার অসুস্থ হয়ে পড়বি, পরে আবার 1000 টাকা টান দিবে। মনে মনে ভেবেছিলাম আমি এক কাজ করি। এটা দেখে খারাপ লাগার কারণে মা কথাটা জিজ্ঞেস করেছে। এখন জানতে পারলাম টাকার কথা ভেবে জিজ্ঞেস করেছে। মুচকি হাসি দিয়ে বললাম, সে তোমার ভাবতে হবে না মা, আমি এবার অসুস্থ হব না। আল্লাহর কাছে রোজ চাই যেন আমি সম্পৃক্ত কোনো কাজে তোমাদের একটা টাকাও না লাগে। সবার দোয়া তো আর কবুল হয় না, সে আল্লাহ ভালো জানে। তোমাকে এসব নিয়ে না ভাবলেও চলবে। অত সে কিচেনে ঢুকিয়ে ছড়িয়ে ছিটে থাকা জিনিসগুলো গুছিয়ে রাখছে। অমনি নীলু এসে হাত ধরে কিচেনের বাহিরে নিয়ে গেল। অতসীকে একটা চেয়ারে বসিয়ে বলল, আপু, ডাক্তার তোকে পুরো বেড রেস্ট দিয়েছে, আর তুই কাজ করছিস। আমি নীলুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, ডাক্তার তার নিজের দায়িত্ববোধ থেকে বলেছে আমাকে বেড রেস্ট থাকার জন্য, আর আমি আমার দায়িত্ববোধ থেকে কাজ করতে গিয়েছি।
সবার কপালে সব সুখে হয় না। তোর যা কাজ আছে সব আমি করে দেব, তুই শুধু বসে বসে বলবি। আমি বসা থেকে উঠে বললাম, এই তো সব কাজ শেষ, তুই পড়তে বস। আমি হাতের কাজগুলো সেরে এখনই রুমে চলে যাব। আপু, বললাম তো আমি করে দিব, পাকামো করতে হবে না, পড়তে বস। নীলু এখনো ছোট, আমার পরিস্থিতিটা সে বুঝতে পারবে না, তাও আমার কাজগুলো যে করে দিতে চেয়েছে তাতেই আমি খুশি হয়েছি। কিচেনে ঢুকে মায়ের জন্য লেবুর পানি বানালাম। লেবুর পানি হাতে নিয়ে মায়ের রুম থেকে যেতেই দেখলাম একটা কাকিমা এসেছে। আমাকে দেখে বলল, কেমন আছিস অতসী? হাসি মুখে উত্তর দিলাম, হ্যাঁ কাকিমা, ভালো। তার শ্বশুর বাড়ি থেকে নাকি চলে এসেছিস? দুদিনও খেতে পারলি না শাশুড়ির সাথে মিলে? এখনকার মেয়েদেরই স্বভাবই এমন, পান থেকে চুন খসলে বাবার বাড়ি চলে আসে। শ্বশুর বাড়ি তো খেতে পারলি না, সেই বোঝা হয়ে তো মা বাবার ঘাড়েই পড়বি। তা আবার শুনলাম বাচ্চাও নাকি হয়েছে। জানিস থাকবে না তো আবার বাচ্চার ঝামেলা করতে গেলে কেন বলতো? কাকিমা, কাকা যখন আপনাকে মারত তখন আপনি শুধু কাঁদতেন আর প্রতিদিনকার অত্যাচার সহ্য করেছেন, কিন্তু কখনো প্রতিবাদ করার সাহস আপনার হয়নি। আপনার জামাইয়ের কাছে থেকে দেখে গ্রামের আর কয়েকজন বউ পিটাত, আর বউয়েরা প্রতিবাদ করলে আপনি উদাহরণ হয়ে থাকতেন যে দেখ ওই বাড়ির আসাদ তার বউকে কত মারে, মুখ দিয়ে একটা কথাও বের করে না। আর আমাকে দেখে দেখে 10 জনারই শিখবে, অত্যাচারে মুখ বন্ধ করে থাকতে হয় না, প্রতিবাদ করতে হয়। আর বাচ্চাটা আল্লাহর দান। কত মানুষ সারা দিন রাত কান্নাকাটি করেও একটা বাচ্চা পায় না, আর আল্লাহ আমাকে কত সহজেই দিয়ে দিল। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে। এত বড় বড় কথা, যে ভালো নিজে তো 2টি পয়সা কামাই করারও মুরদ নেই। মেয়েরা ফেলনা না কাকিমা, আমি চাকরি করতে পারবো। আমি বাবা মার টাকায় না, বাবা মা আমার টাকায় খাবে। কথাটা বলে চলে আসলাম। ভুল কিছু তো বলেনি। আমি খুব ভালো করে জানতাম এমন হাজারটা কথা শুনতে হবে, শুনতে হলে হোক না, তাও নিজের স্বাধীন মতো বাঁচতে তো পারবো। কয়েকটা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। এগুলো ধুয়ে বাহিরে নিয়ে রোদে শুকাতে দিলাম। কাপড়ের বালতিটা নিয়ে রুমে ঢুকতে যাব, ঠিক তখনই অতসী বলে কেউ ডাকে। পিছন ফিরে তাকিয়ে দেখলাম তানিয়া বেগম। আমি গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। রুমে চলুন মা, বসে তোমার সাথে গল্প করতে আসিনি। এই কাগজটায় সাইন করে দাও, আমি এখনই চলে যাব, সময় নেই বেশি। অনেক কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, কিসের কাগজ? ইফাজ সুমিকে বিয়ে করবে। যেহেতু তোমাদের ডিভোর্স এখনো হয়নি, তাই অনুমতির জন্য এই পেপারে সাইন করতে হবে। মা, আমার তো অনুমতি দেওয়ার দরকার নেই। আপনার ছেলে বিয়ে করুক বা না করুক তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, তাও বলা তো যায় না। তুমি যদি আবার কোনো ঝামেলা করো। হাসি দিয়ে বললাম, এত সন্দেহ নিয়ে চলে যান তা আমিও চাই না, দেন আমি সাইন করে দিই। কথাটা বলতেই হাসি মুখে আমাকে পেপারটা এগিয়ে দিল। আমি সাইন করে ওনার হাতে পেপারটা দিতেই হাসি দিয়ে বলল, জানো আমার অনেক খুশি লাগছে। খুশির খবরটা তোমাকে বলি, আমার খুশি যে তোমার খুশি হবে না তা আমি শিওর। ইফাজের সাথে আমি সুমির বিয়েটা দেব, এটা আমার আগে থেকেই চিন্তা। কিন্তু আমার এই চিন্তার মধ্যে বাহাত ঢুকালো প্রিয়ন্তী। প্রিয়ন্তীকে আমি সব ভুল বুঝিয়ে প্রিয়ন্তীর সামনে ইফাজকে খারাপ প্রমাণ করলাম। ইফাজ যেন ব্যাপারটা না বুঝে, তাই আমি প্রিয়ন্তীর মার সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করলাম। দুজনের জন্য শপিংও করলাম। কিন্তু বিয়ে ঠিক আগের দিন আমি নিজে সাক্ষী থেকে প্রিয়ন্তীর রাহুলের বিয়ে দিলাম। অবশ্য প্রিয়ন্তী আগে থেকে জানতো যে তাদের বিয়ের দিন তারিখ ঠিক হবে, শপিং হবে, কিন্তু বিয়ে হবে না। ইফাজ ঘুণাক্ষরেও টের পায়নি সব কলকাঠি আমি নাড়ছিলাম। তারপর আমাকে না জানিয়েই তোমাকে বিয়ে করে নিল ওই দিন। ইফাজকে আমার মেরে ফেলতে ইচ্ছে করছিল, কিন্তু কি করব, বিয়ে যখন করে ফেলেছে তখন তো আর কোনো কিছু বলার নেই। ভাবতে লাগলাম কি করা যায়। তখন দেখলাম তুমি যে মেয়ে, তোমাকে দিয়ে আমার কোনো কাজ হাসিল করা অসম্ভব। তাই সব ইফাজকে আমি হাতিয়ার হিসেবে ব্যবহার করলাম। ইফাজ চেয়েছিল তোমার সাথে মানিয়ে নিতে, এটা আমাকে বলেছে। তখন আমি তোমার সম্পর্কে ইফাজকে কানভিস ঢেলেছি। তোমার ক্ষতি করার আমার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু ইফাজ তোমাকে রাখুক এটা আমি চাইনি। আমার ইচ্ছে তো পূরণের জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করতে আমি বাধ্য হয়েছি। প্রত্যেক দিন ইফাজের সামনে খারাপ করার জন্য নানা ফাঁদ পেতেছি, কিন্তু এত অত্যাচারে যখন
তুমি ইফাজকে ছেড়ে আসছিলে না, তখন আমি আমাকে মারার নাটকটা করলাম। সুমির বাবা বলেছিল সুমিকে বিয়ে করালে ওনার প্রপার্টির 50% আমার নামে করে দিবে। আর ইফাজ তো আমার ছেলে না, ইফাজ হচ্ছে ইমরুলের ভাইয়ের ছেলে। তাকে দিয়ে যদি আমার স্বার্থ হাতে আসে, তাহলে ইফাজকে কেন হাতছাড়া করব? তাছাড়া ইমরুল স্টাম্প করে দিয়ে গেছে ইমরুলের সব সম্পত্তি ইফাজের নামে। আবার যাওয়ার সময় আমাকে ডিভোর্স পেপারটাও দিয়ে গেছে। তাহলে বলো, এমন লোকের সংসার আমি কেন টিকিয়ে রাখব? কথাগুলো বলেই দীর্ঘ শ্বাস নিয়ে বলল, চলি এবার। মনে মনে কি ভাবছ? ইফাজকে সব বলে দিবে, আবার সংসার করবে ইফাজের সাথে? ভুল ভাবছ, তা কখনো হবে না। ইফাজ কখনো তোমার কথা বিশ্বাস করবে না। মানতে হবে মা, তুমি পাক্কা অভিনেত্রী, খলনায়িকার চরিত্র তোমার থেকে ভালো। কথাগুলো শুনে পেছনে তাকাতে দেখল ইফাজ। তানিয়া বেগম খুব ভয় পেয়ে যায় ইফাজকে দেখে। আরে, ভয় পাচ্ছ কেন? এত বড় অভিনেত্রী, ভয় পেলে কি আর পরের সিনটা করতে পারবে? ইফাজ, তুই কেন? অন্য কাউকে আশা করেছিলে বুঝি? তুই এখানে আসলি কেন? না আসলে কি তোমার এই রূপটা দেখতাম? আমার মা বাবাকে কি তুমি মেরে ফেলেছ, নাকি আছে কোথাও? বাবা, তুই আমাকে ভুল বুঝিস, আমার কথাটা শোন। আর কি শুনবো? এখন আবার নতুন গল্প সাজাবে, তাই তো? আমি কোনো নতুন গল্প শুনতে চাই না। এত বড় ধোঁকা কি করে দিয়েছ তুমি? অতসীর মা দুজনে একসাথে দেখে আগ্রহ নিয়ে আসে, কি হয়েছে জানার জন্য। মাঝখান থেকে কথা কিছুই বুঝতে পারে না, তাই অতসীকে জিজ্ঞেস করে কি হয়েছে। অতসী মুখে হাত দিয়ে চুপ করতে বলে, আর দেখতে বলে এখানে কি হচ্ছে। অতসীর মা মাঝখানে বলে ওঠে, ইফাজ বাবা, তোমার মাকে নিয়ে রুমে এসে কথা বলো। উনি আমার মা না, আমার জীবনটাকে নরক বানিয়ে দেওয়ার যন্ত্র। আরে, আপনি বলতেন আমি আপনাকে আমার সব দিয়ে দিতাম। আপনাকে সব দিয়ে দিলে যদি আমি সুখে থাকতাম, তাহলে তাই করতাম। সব কেড়ে নিয়েছেন। এসব না করে আমাকে মেরে ফেলতে পারতেন। ইফাজ এসে ওনার হাতে থাকা পেপারটা নিয়ে ছিঁড়ে ফেলে। আমার চোখের সামনে থেকে চলে যান আপনি। তানিয়া বেগম আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, সোজা চলে গেল। অতসীর মা এসবের আগামাথা কিছু না বুঝে বারবার অতসীকে ইশারা করছে। কৌতূহল ধরে রাখতে না পেরে বলল, অতসী, বলবি প্লিজ, কি হয়েছে? অতসী কোনো কথা না বলে রুমে চলে গেল। ফ্যানটা হাই স্পিডে ছেড়ে বসে পড়ল। এতক্ষণ কি হলো তার মাথার উপর দিয়ে গেল। অতসী কখনো ভাবেও নেই এমন কিছু হবে। অতসীর মা ইফাজকে নিয়ে অতসীর রুমে বসিয়ে দিল। ইফাজকে বসিয়ে দিয়ে উনি পানি নিয়ে আসলো। পানি নিয়ে ইফাজকে খেতে দিল। আমি বেডে শুয়ে ইফাজের মুখের দিকে তাকিয়ে আছি। চোখ দুটো লাল হয়ে আছে, চোখের পানি টলমল করছে। ইফাজ একটু পর পর চোখের কোণে আটকে থাকা পানিগুলো মুছে ফেলছে। কান্না আটকানোর যথাসাধ্য চেষ্টা করছে ইফাজ। ইফাজ আমার দিকে তাকাতেই আমি চোখ সরিয়ে নিই। ইফাজ বাবা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। মা, এখন আমি খাবো না। ইফাজ ফোন বের করে দাদিমাকে কল দিল। কল দিয়ে অতসীর বাসায় আসতে বলল। অতসীর মা খুব আগ্রহ নিয়ে বসে আছে, তাই অতসীর মাকে সব খুলে বলতে লাগলো। আমি শুধু চেয়ে চেয়ে সব দেখছি। ইফাজ যে আমার উপর অত্যাচার করেছে সব চোখে ভেসে উঠছে। আমার জীবনের সবচেয়ে খারাপ গিয়েছে এই কটা মাস। সহ্য করেছি অনেক, তার ফল মনে হয় আল্লাহ আমাকে দেখিয়েছে। বেশ কিছুক্ষণের মধ্যে দেখলাম হাবিবা বেগম চলে এসেছে। এসে আমার কাছে এসেছে। কেমন আছিস নাতবউ? এই তো ভালো, তুমি কেমন আছো? তোদের ছাড়া কি আমি ভালো থাকতে পারি? ভালো থাকবে না কেন? তোমার নাতি তো আবার বিয়ে করছে, নতুন নাতবউ পাবা। আমার কথা শুনে দাদিমা অবাক দৃষ্টিতে ইফাজের দিকে তাকালো। তুই আবার বিয়ে করবি? এগুলো বাদ দিয়ে বলো, তানিয়া বেগম যে আমার মা না, তা কেন এতদিন বলনি? হাবিবা বেগম নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, তুই এসব জানলি কোথা থেকে? দাদিমা, আমি তোমাকে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। দাদু ভাই, তুই যদি কষ্ট পাস যে তোর মা বাবা নেই সেই জন্য। আমার বাবা মা নেই মানে? তোর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এরপর থেকেই তানিয়া তোকে নিজের ছেলের মতো মানুষ করেছে। তাই জন্য কখনো তোকে আমি তোর বাবা মার কথা বলিনি। তানিয়া আমাকে নিজের স্বার্থের জন্য মানুষ করেছে। এটা তোমরা বুঝতে পারোনি? ইফাজ সবকিছু হাবিবা বেগমকে বলে। দাদু ভাই, এত কিছু বুঝিনি রে, মাফ করিস আমাকে। অতসীর মা দাদিমাকে নিয়ে গেলেন।
কারণ ওনার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে। অতসী আগের ন্যায় বিছানায় শুয়ে আছে। ইফাজ আস্তে আস্তে অতসীর পাশে গিয়ে বসে। ইফাজকে আসতে দেখে অতসী চলে যেতে নেয়। ইফাজ জোর করে অতসীকে বেড়ে বসিয়ে দেয়। অতসীর হাত ধরতেই সর্বোচ্চ শক্তি দিয়ে অতসী ইফাজের হাত ছাড়িয়ে নেয়। ইফাজ হঠাৎ অতসীর পা জড়িয়ে ধরে কান্না করে দেয়। কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে, অতসী প্লিজ আমাকে মাফ করে দাও। আজকের পর থেকে আমি কখনো তোমাকে কষ্ট দেব না। এখন তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি আর নিজেকে ঠিক রাখতে পারবো না, আমি মরে যাব। অতসী পা ছাড়িয়ে বলল, অন্যের কথা শুনে আমাকে মারতে পর্যন্ত দুবার ভাবিনি, তাকে আমি কখনো ক্ষমা করব না। অতসী আমি ভুল করেছি, আমার ভুল স্বীকার করছি। আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। প্লিজ অতসী আমাকে বোঝার চেষ্টা করো, রানী করে রাখবো আমি তোমাকে। কথাটা শুনে আমি অট্ট হাসি দিলাম। এটা দেখে ইফাজ আমার দিকে তাকিয়ে আছে। ইফাজের চোখে চোখ পড়তে দেখলাম চোখ দুটো পানিতে ছলছল করছে। আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে? হাসি কেন পাবে না বলেন? আমি যখন আপনাদের বাসায় ছিলাম আমার সাথে কুকুরের মতো ব্যবহার করেছেন। আপনাদের বাড়ির কাজের লোকের সাথেও এর থেকে ভালো ব্যবহার করেছে। কারণে অকারণে মেরেছেন। রোহানের সাথে কথা বলার কারণে আমার গায়ে সিগারেট দিয়ে পরিয়ে দিয়েছিলেন। কি খারাপ ব্যবহার করেননি বলেন তো? একটু অসুস্থ থাকলেও হাজারটা কথা শুনতে হতো। এখন আপনি বলছেন আমাকে রানীর মতো করে রাখবেন। আপনি বলুন, কথাটা শুনতে কি হাস্যকর নয়? অতসী সব ভুল ছিল। প্রতিদিন আমার ব্রেন ওয়াশ করা হতো তোমার নামে খারাপ কথা বলে। অবশ্যই আপনি এখনো বাচ্চা না, বাচ্চার বাবা হতে চলেছেন, তাও কেন মানুষের কথায় চলেছেন? অতসী ভুল তো মানুষেরই হয়, বলো কি বলবো? বিয়ের দিন থেকে এমন অত্যাচার সহ্য করে এসেছি। সবার কাছ থেকে শুনতে হয়েছে আপনি আমাকে পছন্দ করে বিয়ে করেননি। অতসী আমার কথাটা শোনো প্লিজ। আমি তোমাকে বিয়ে করেছিলাম কারণ তুমি প্রিয়ন্তীর ব্যাপারে সব জানতে, আমাকে অনেক ভালো বুঝতে তুমি। তখন আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে করলে তুমি আমাকে খুব ভালো বুঝবে আর প্রিয়ন্তীরও কষ্ট পাবে, কিন্তু সব শেষ করে দিল ওই মহিলা। জি, আপনার সব কথা আমি শুনেছি, আপনি এখন যেতে পারেন আমার চোখের সামনে থেকে। অতসী দেখো, আমার এখন তুমি আর দাদিমা ছাড়া কেউই নেই। আগে জানতাম না, আমি অনাথ ছিলাম, কিন্তু আজ থেকে তো আমি অনাথ, আমার কেউ নেই। তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ, এসব আমার আর সহ্য হচ্ছে না। অতসী আমাকে তোমার পায়ের নিচে হলেও একটু ঠাঁই দাও প্লিজ, আদিক্ষেতা কম দেখালে হয় না। অতসী তুমি এত পাষাণ, আমার চোখের পানি তোমার আদিক্ষেতা মনে হচ্ছে? পাষাণ ছিলাম না, পাষাণ আপনারা বানিয়েছেন। ক্ষমা চেয়েছি অতসী, এর থেকে বেশি আর আমি কি করতে পারি সেটা আপনিই জানেন। তুমি কি চাও আমি মরে যাই এভাবে কষ্ট পেতে পেতে? আপনি এই রুম থেকে বের হবেন না আমি বের হব? তুমি কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? কথাটা বলা শেষ হওয়ার আগেই আমি রুম থেকে বের হয়ে চলে আসলাম। এসে মা বাবার রুমে চলে গেলাম। দাদিমাকে বেডে শুয়ে রেখেছে। আমি গিয়ে দাদিমার হাতটা ধরে পাশে বসলাম। আমার উপস্থিতি বুঝতে পেরে উনি কেঁদে উঠল। দাদিমা আপনি কাঁদছেন কেন? আমার নাতিটা খুব কষ্ট পেয়েছে তাই না রে? আপনি চিন্তা করবেন না, উনি ঠিক আছে। তুই ইফাজকে ভুল বুঝিস না। ভুল বুঝবো কেন? তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, কিন্তু তুই বিশ্বাস কর এসবও নিজে থেকে করেনি। তানিয়া ইফাজকে দিয়ে সব করিয়েছে। আমার হাতটা ছাড়িয়ে বললাম, দাদিমা ইফাজ এখনো ছোট নয়, ওর বোঝার সম্পূর্ণ ক্ষমতা আছে কোনটা ঠিক কোনটা ভুল। তানিয়াকে অনেক বিশ্বাস করত, এজন্যই কোনটা ঠিক কোনটা ভুল একবারও ভাবিনি। আচ্ছা এগুলো বাদ দেন, কি খাবেন বলুন, আমি আপনার জন্য খাবার বানিয়ে আনছি। আমার ক্ষুধা নেই রে বোন, আমার ইফাজটা যে কষ্ট পাচ্ছে। নাতির জন্য এত চিন্তা করতে হবে না। তুই যদি ইফাজের সাথে থাকতি তাহলে আমার এত চিন্তা হতো না, কিন্তু আমার নাতিটা এখন একা। আমি দাদিমাকে রেস্ট নিতে বলে কিচেনের দিকে যেতে লাগলাম। মনে মনে ভাবলাম, দাদা দাদিমা বুঝি এমনই হয়, নিজের চিন্তা না করে নাতি নাতনিদের চিন্তা করে। আমার দাদা আর দাদিমা কারো আদরই পায়নি। আমার জন্মের আগে ওনারা মারা গিয়েছে। যদি থাকতো তাহলে হয়তো ওনার মতো করে আমাদের কথা ভাবতো। আমিও তো মা হব, আমার বাচ্চাও বড় হবে, পড়াশোনা করবে, বিয়ে করবে, তারপর তো আমিও দাদিমা হব। এসব ভেবে আনমনে অতসী হাসতে থাকে। আপু
তুই এভাবে হাসছিস কেন? নীলুকে দেখে অতসী হাসি বন্ধ করে দিল। এ মা, হাসি বন্ধ করে দিলি কেন? তুই হাসলে অনেক ভালো লাগে রে আপু। হ্যাঁ, হয়েছে আমার মিথ্যে প্রশংসা। এখন চল, আমাকে হেল্প করবি। আগে বল কি নিয়ে হাসছিলি। বলা যাবে, কিন্তু বলবো না। বল না আপু, প্লিজ। আচ্ছা চল কিচেনে। বলতেছি। নীলু হাতে হাতে কাজ করে দিচ্ছে আর জিজ্ঞেস করছে কেন হাসছিলাম তখন। আবার নীলুকে দেখে হাসি বন্ধ করে দিলাম কেন? কি পরিস্থিতিতে পড়লাম? হাসলে বলতে হবে। আপু, হুম। ভাবতেছিলাম যে আমিও তো মা হব। আমারও সন্তান পড়াশোনা করে বড় হবে। তারপর সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করাবো। বাচ্চা হবে। তখন আমিও দাদিমা হব। নীলু আমার কথা শুনে হাসছে। আমি মুখটা মলিন করে জিজ্ঞেস করলাম, হাসছিস কেন? তোমার চিন্তা ভাবনা শুনে। ভুল কি ভাবলাম? এখনো তো বেবিটা হয়নি, তার আগেই এত চিন্তা। মানুষ শুনলে কি বলবে বলতো? মানুষের কথা বাদ দে তো, স্বপ্ন দেখতে তো মানা নেই। আচ্ছা, তোদের বুদ্ধি শুদ্ধি কি লোপ পেয়েছে? ইফা যে তো মানসিক চাপের মধ্যে আছে, তার মধ্যে তোরা হেসে বাড়িটা পুরো মাথায় করে রেখেছিস। এত হাসি তামাশার কি হলো? হ্যাঁ, আমি আমার কাজ করছিলাম। কথার স্টাইল শুনেই বুঝে গিয়েছি এটা মা, তাই উত্তর দিলাম। আল্লাহ সব দেখে মা, আমাকে যে কষ্ট দিয়েছে তা আল্লাহ ফেরত দিতেছে। ইফাজের জন্য এত মায়া। কই, আমিও তো কষ্ট ছিলাম। শুধু মানসিক না মা, শারীরিক নির্যাতনের শিকারও হয়েছি। তখন তো একবারের জন্য তোমাকে কাছে পাইনি। অতসী, ইদানিং তুই একটু বেশি খারাপ ব্যবহার করছিস। তোর মনে হচ্ছে না? মা, তুমি আমার বিয়ের পর থেকে আমার মায়ের মতো নাই। এটা কি তোমার মনে হচ্ছে না? বেশ মুখে মুখে কথা বলতে শিখেছিস। মা, কখনো সন্তানের খারাপ চায় না, এটা জানিস তো? আমি যদি তখন তোর মতো ভেঙে পড়তাম, তোর কথা শুনতাম, তাহলে আজ তোদের ডিভোর্স হয়ে যেত। আমি মানছি আমি তোর সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু কার জন্য করেছি? তোর জন্যই তো। আমি চেয়েছি তুই একটু মানিয়ে নে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। মা, কথায় আছে না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা তুমিও তাই করছো। বললাম তো মা, কখনো সন্তানে খারাপ চায় না। নীলু, একটু আসবা, তোমার সাথে কথা ছিল। নীলু ইশারায় আমাকে জিজ্ঞেস করে কি করবে। আমি বললাম যা। নুডলস রান্না করে দাদিমার রুমে নিয়ে গেলাম। দাদিমাকে উঠিয়ে খেতে দিলাম। দাদিমাকে খেতে দিয়ে বাবার পাশে গিয়ে বসলাম। বাবার পাশে বসতেই আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বাবাকে এমন অবস্থায় দেখতে ভালো লাগে না। চোখের পানি আটকে রাখতে পারি না, তাই খুব কম আসি বাবার কাছে। আমি কান্না করলেও বাবাও কান্না করে শুরু করে দেয়। কিছুক্ষণ বাবার পাশে বসে থেকে রুমে চলে আসলাম। ইচ্ছে করে সারাক্ষণ শুধু শুয়ে শুয়ে থাকি, কিন্তু তা কি সম্ভব? আকাশটা মেঘলা হয়ে এসেছে, চারিদিক পুরো অন্ধকার। রুমের ভেতর থেকে বাহিরের সাইডটা হলুদ একটা ভাব দেখা যাচ্ছে। এমন সময় বাহিরে হাঁটতে ভীষণ ভালো লাগে। বেশিক্ষণ আর বৃষ্টি লেট করলো না, খুব জোরে বৃষ্টি পড়তে থাকে। এই আপু, কি এত ধ্যান ধরেছিস? দরজার দিকে তাকাতে দেখলাম নীল অনেকটা ভিজে গেছে, হাতে একটা ব্যাগ। কোথায় গিয়েছিস? ইফাজ ভাইয়া নিয়ে গেছে। এই যে দেখ, এই ব্যাগটাতে তোর পছন্দের সব খাবার। তোকে আমি বলেছি আমি খাবো। আরে দেখ না কি কি এনেছি। ফুচকা, চিকেন ফ্রাই, চটপটি, সমুচা, পেয়ারা, এগুলো আনতে বলেছি আমি। তুই বলবি কেন? ইফাজ ভাইয়া বলেছে তোর কি কি পছন্দ নেওয়ার জন্য। আবার পরে যাবে, এখন এইটুকুই এনেছি। বৃষ্টির জন্য আনতে পারিনি। আমি এগুলো খাবো না। অতসী, তুমি এমন করো না। আমার উপর যত ইচ্ছে রাগ করো, কিন্তু খাবারের ওপর রাগ করো না। এই শুনেন, ডিভোর্স পেপার নিয়ে আসেন, সাইন করে দেব। আমি আপনাকে আপনার চোখের সামনে দেখতে চাই না। তোমার কথায় এখন ডিভোর্স হবে না, তার মানে তোমাকে এখন আমাকে সহ্য করতে হবে। আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? অতসীর বর। এমন মুহূর্তে লোকটা আমার সাথে রসিকতা করছে। অসভ্য বটে। আম্মু তো আশেপাশেই আছে, যদি শুনতে পাই তখন। এই রানী কি এত ভাবছো শুনি? আপনি আমার চোখের সামনে থেকেই চলে গেলে খুশি হব, কিন্তু আমার খুশির জন্য যে তোমার সামনে আমার থাকতে হবে। যে আপনি যে স্বার্থপর। নিজের স্বার্থ উদ্ধারের জন্য অনেক কিছুই করতে পারেন, তা আমি জানি। ইফাজ কোনো কথা বলল না, মুচকে একটা হাসি দিয়ে বলল, আমি বাসায় যাচ্ছি, খুব শীঘ্রই আসব। খাবারগুলো খেয়ে নিও। আমি কোনো কিছু বলার আগেই ইফাজ চলে গেল। এই খাবারগুলো আমি কখনোই খাবো না। নিজেকে কি মনে করে উনি? আমি এক নিমিষেই সব ভুলে যাব? একটু আদর করে ডাকলেই সাড়া দিব? এমনটা কখনো হবে না মিস্টার ইফাজ। আমি বরফ নই যে আপনার একটুখানি মিষ্টি কথায় আমি গলে পানি হয়ে যাব। আপু, তুই খাচ্ছিস না কেন?
তোর ইচ্ছে হচ্ছে তুই খেয়ে নে। ভাইয়া এত কষ্ট করে আনলো, আর তুই খাবি না? আমি কাউকে বলিনি আমার জন্য কষ্ট করেন। আপু, ভাইয়া তো এখন আগের মতো নাই, সব ভুলে যা। বেশি পাকামো করতে আসিস না। ইফাজ বাসায় এসে সোজা নিজের রুমে ঢুকল। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিল। ইফাজ, ডাকটা শুনে ইফাজ পিছনে তাকালো। এমনিতেই রেগে ছিল, সুমিকে দেখে আরও রেগে গেল। এই মেয়ে, সমস্যা কি? অনুমতি ছাড়া কারো রুমে ঢুকতে হয় না, এটা তোমার মা বাবা শিক্ষা দেয়নি? ইফাজ, তুমি এভাবে কথা বলছো কেন? বের হও আমার রুম থেকে। ইফাজ শোনো, তানিয়া আন্টি বলেছে তোমাকে নিচে যেতে। এই মেয়ে, তোকে বলিছে না বের হতে? এখন আমার রুম থেকে বের হয়ে যা। ইফাজ এত জোরে জোরে চিৎকার দিয়ে বলছিল যে সুমি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে রুম থেকে বের হয়ে যায়। সুমি সোজা তানিয়া বেগমের কাছে কান্না করে দেয়। সুমিকে কান্না করতে দেখে তানিয়া বেগম এসে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? আপনার জন্য আজকে ইফাজ আমার সাথে এত খারাপ ব্যবহার করতেছে। আমি কি করেছি? আপনার পেটে তো কোনো কথা থাকে না। কি দরকার ছিল নাচতে নাচতে ওই মেয়েটাকে আমাদের সব প্ল্যান বলে দেওয়ার? ওই মেয়েকে বলেছি তাতে তো প্রবলেম হয়নি, ইফাজ যে সব শুনে ফেলবে তা তো জানতাম না। আপনার একটু অসাবধানতার জন্য আজ আমার এই পরিস্থিতিতে পড়তে হলো। সব ঝামেলার মূল ওই মেয়েটা। এই যে শুনুন, অতসী আমার বউ হয়, তাই ওই মেয়েটা না করে বৌমা বলুন। ইফাজ বাবা, তুই আর ভুল বুঝিস না। আপনার মতো অভিনেত্রী আর দুটো হয় না। নির্লজ্জের মতো আবার আমার সামনে কেন এসেছেন বলুন তো? ইফাজ, এটা তো তুই ভুলে যেতে পারবি না যে আমি তোকে মানুষ করেছি। তোর মা বাবা মরে যাওয়ার পর আমি তোর মা, আমি তোর বাবা ছিলাম। এই জন্যই এখনো আপনাকে কিছু বলিনি। অন্য কেউ হলে এতক্ষণে কবরে থাকতো। ইরফাজ, তুই বাবা, আমার সাথে এমন করে কথা বলিস না। এখন থেকে এই বাড়িসহ সকল স্থাবর অস্থাবর সকল সম্পত্তির মালিক আমি। তাই আপনার 14 গোষ্ঠী যে আছে তাদেরকে এই বাসা থেকে চলে যেতে বলেন। আপনাকেও চলে যেতে হবে, কিন্তু আপনার জন্য আমি আলাদা ব্যবস্থা করে রেখেছি। আপনাকে দামি ফ্ল্যাট, গাড়ি, টাকা পয়সা সবই দিব, কিন্তু আমার সাথে রাখব না। যতই হোক, আপনি তো আমাকে একটু হলেও মায়ের আদর দিয়েছেন। এসব দিয়ে কি মায়ের ঋণ শোধ করা যায়? আপনি তো আমার মা না, ঋণ শোধ করার কি আছে? আমাকে দিয়ে আপনি স্বার্থে উদ্ধারের চেষ্টায় নিতান্তই ব্যস্ত ছিলেন। ইফাজ, অন্তত তুই আমাকে এ বাসায় থাকতে দে। আপনাকে বাসায় থাকতে দিলে আমার সংসার টিকবে না। কথাগুলো বলেই ইফাজ বাসা থেকে বের হলো। বাসা থেকে বের হয়ে একটা হসপিটালে গেল। হসপিটালে যাওয়ার উদ্দেশ্য হলো, ইফাজের একটা বন্ধু আছে ডক্টর শুভ। অতসীর ব্যাপারে কথা বলতেই মূলত শুভর কাছে আসা। ইফাজকে দেখে শুভ চেয়ার থেকে উঠে এসে জড়িয়ে ধরে। কি ব্যাপার, তুই এ সময়? এসেছি একটা প্রয়োজনে। তাই নাকি? বিয়ে টিয়ে করলি, একবারের জন্য বললিও না। এটা তো তোর কাছে আশা করিনি। ট্রিট দিচ্ছিস কবে এটা বল? চাচা হয়ে নে, 2 ট্রিট একেবারে দিয়ে দেব। আরে বাহ, তুই তো অনেক ফাস্ট। আমি বিয়ে করলাম না, আর তুই বাবা হয়ে যাচ্ছিস। ইফাজ শুভ দুজনেই হেসে উঠল। শুভ ইফাজকে বসতে বলে নিজেও বসল। চা না কফি খাবি বল? না, কিছুই খাবো না, একটু তাড়া আছে। আচ্ছা ওয়েট, চা অর্ডার দিচ্ছি, খেতে খেতে কথা বলবো। অতসী মানে তোর ভাবিকে কি এই মুহূর্তে ডক্টর দেখাতে হবে? নিয়ে আসিস একবার, চেক আপ করে নিয়ে যা। ইফাজ আর শুভ অনেকক্ষণ কথা বলল। প্রেগনেন্সির পর খাওয়া দাওয়ার, স্বাস্থ্যর ব্যাপারে ইফাজকে সাবধান থাকতে বলল। ইফাজ শুভর কাছ থেকে বিদায় নিয়ে সোজা শপিং মলে চলে যায়। বিয়ের পর অতসীকে কিছুই কিনে দেওয়া হয়নি। প্রথমে একটা শাড়ি কিনে অতসীর জন্য, তারপর কয়েকটা 3 পিস কিনে। ইফাজ বাচ্চার জন্য কিনেছে, বাচ্চার জামা, ডায়াপার থেকে শুরু করে সকল কিছু। অতসী উঠানে বসে বসে বাদাম খাচ্ছে। বাদাম খেতে খেতে মেইন গেটের দিকে তাকাতে দেখে একটা লোক অনেকটা ব্যাগ নিয়ে রুমের ভেতর যাচ্ছে। লোকটা এত দ্রুত ব্যাগগুলো নিয়ে আসছে আর চলে যাচ্ছে, আবার ব্যাগগুলো নিয়ে এসে রেখে চলে গেল। অতসী যে কিছু জিজ্ঞেস করবে তার কোনো সুযোগই দেয়নি। ইফাজের হাতে কয়েকটা শপিং ব্যাগ নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। অতসীর চোখে চোখ পড়তে ফ্লাইং কিস দিল। অতসী এটা দেখে রেগে যায়, জোরে জোরে বলতে থাকে, এমন লুচুমার্কা লোক আমার বাপের জন্মে দেখিনি। তোমার জন্মে তো তুমি দেখে নিলে। অতসী কোনো উত্তর না দিয়ে মুখ বাঁকিয়ে বসে রইল। রুমে চলো। যাব না। অতসী প্লিজ, রুমে চলো না। অতসী চোখ রাঙিয়ে তাকাতেই ইফাজ রুমে চলে গেল। ইফাজ রুমে যাওয়ার 2 মিনিটের মধ্যে
অতসীর মা অতসীকে চিৎকার করে ডাকা শুরু করে। অতসী বেশ বিরক্ত নিয়ে রুমে ঢুকল। অতসী মোটেও এসব দেখার জন্য প্রস্তুত ছিল না। সারা রুমের মেঝেতে বাচ্চাদের সকল প্রয়োজনীয় জিনিস রাখা। অতসী ইফাজের দিকে তাকাতেই ইফাজ অন্যদিকে ফিরে যায়। মা, এসবের মানে কি? এসব কি এনেছে? তুই জিজ্ঞেস কর। আর এসব কি জামা কাপড় এনেছে? উনি কি জানে ছেলে হবে নাকি মেয়ে হবে? তাই তো ছেলেদের জামাও এনেছি, মেয়েদের জামাও এনেছি। আল্লাহ আপনাকে কি দিয়ে বানিয়েছেন বলেন তো? আপনার শরীরে মনে হয় গন্ডারের চামড়া, তাই কথা গায়ে লাগে না। আপনাকে নিষেধ করি না আমার সামনে আসার জন্য। আর এসব আদিক্ষেতা আমার একদম পছন্দ নয়। হয় আপনি আমার সামনে আসবেন না, নয় আমি এবাড়ি ছেড়ে কোথাও চলে যাব। ইফাজ অতসীর কোনো কথায় ভ্রুক্ষেপ না করে একটা চেয়ার টেনে বসে পড়ল। নীলু, শিমু দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। অতসী রেগে নিজের রুমে চলে গেল। ইফাজ ভাইয়াকে আপু এত কিছু বলে গেল, তাও একটু রাগ করেনি। আমি তো দোষ করেছি, তাই যাই বলো, মাথা পেতে নিতে হবে। আচ্ছা ভাইয়া, আপনি ফ্রেশ হয়ে আসুন, টেবিলে খাবার বেড়ে দিচ্ছি। ইফাজ ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে অতসীকে ডাকল, কিন্তু অতসীর কোনো সাড়া শব্দ নেই। শিমু যাও তো, অতসীকে ডেকে নিয়ে এসো। ইফাজ বলতে শিমু অতসীর রুমের দিকে যায়। বাহির থেকে কয়েকবার ডাকে, কিন্তু এবারও অতসী কোনো সাড়া দিল না। বেশ কিছুক্ষণ ডাকার পর অতসীর মা এসে বলল, তুই যা, আমি দেখছি। অতসী, তুই দরজা খুলবি নাকি আমি ভেঙে ফেলব? দরজা খুলেই অতসী উত্তর দিল, কোথাও কি আমাকে শান্তি দিবে না? ইফাজ ডাকল, শিমু ডাকল, তুই তো সাড়া দিলি না কেন? ইচ্ছে করেনি তাই? দিন দিন বেদব হয়ে যাচ্ছিস। কোনো বেয়াদবি করি না মা, শুধু যেটা প্রয়োজন সেটাই বললাম। চল আমার সাথে। কোথায়? অতসীর মা অতসীর হাত ধরে খাবার টেবিলে নিয়ে যায়। অতসীর মা প্লেটে খাবার নিয়ে অতসীকে খাইয়ে দিতে লাগে। অতসী আর কথা বলল না, খেয়ে নিল। ইফাজ আর চোখে অতসীকে দেখছে আর ভাবছে, কখনো কি মেনে নেবে আমাকে? ভুলিয়ে দিতে পারবো তো সব কষ্ট? এসব ভাবছি আর খাচ্ছিল। অতসী খাবার হাঁপ রেখেই পানি খেয়ে আবার নিজের রুমে চলে গেল। অতসী রুমে গিয়ে একটা বই হাতে নিয়ে বসে পড়ল। বরাবরই বই পড়তে ভালো লাগে। এতদিন এত ঝামেলার কারণে পড়তে পারিনি। ইফাজ খাবার খেয়েই অতসী রুমে ঢুকল। অতসী বই পড়ছে দেখে চুপটি করে বিছানার সাইডে বসে পড়ল। কয়েকবার আস্তে করে ডাকও দিল, কিন্তু অতসী বই পড়ায় এতটাই মগ্ন ছিল যে ইফাজের কথা কান অব্দি পৌঁছায়নি। এবার ইফাজ অতসীর কানের কাছে গিয়ে বলল, এই যে রানী, ডাকছি আপনাকে শোনেন না কেন? কতবার বলবো, আপনার ছায়াও আমার সহ্য হয় না। আপনাকে দেখলেই আমার থাপ্পড়, রুম থেকে বের করে দেওয়া আর আগুনে পুড়িয়ে দেওয়ার কথা মনে পড়ে যায়। অতসী, আমাকে কি একবার ক্ষমা করা যায় না? না, কখনোই ক্ষমা করা যায় না। ধরে নিলাম আপনি তানিয়া বেগমের কথায় আমার সাথে এমন ব্যবহার করেছেন, কিন্তু একটা মানুষ কি করে এতটা নিষ্ঠুর হতে পারে? আপনার ভেতরে মনুষ্যত্ব বলতে কিছুই নেই। আপনি পশুর সমান। এমন একজন মানুষের সাথে কি করে সংসার করব বলতে পারেন? ইফাজ নিচের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে টপ টপ করে পানি নিচে পড়ছে। সত্যি তো, কতটা হিংস্রতা ছিলে মনে! কিভাবে এমন করতে পারল? কাউকে অন্ধবিশ্বাস করে তার কথায় মনুষ্যত্বহীন হয়ে গেল। ভুল হয়েছে অতসী, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। তাও যদি পারো তাহলে আমাকে মাফ করে দিও। কথাগুলো বলেই ইফাজ রুম থেকে বের হয়ে যায়। ইফাজ যাওয়ার সাথে সাথেই অতসী আবার বই পড়ায় মনোযোগ দিল। বইটা পড়া শেষ করতে করতে প্রায় 10টার মতো বেজে গেল। পড়ার ফাঁকে শিমুকে বলেছিল খাবারটা রুমে দিয়ে যাওয়ার জন্য। শিমু খাবার রুমে রেখে গিয়েছে। অতসী উঠে খাবার খেয়ে ঘুমাতে যাবে, ঠিক তখনই ইফাজ এসে কিছু না বলেই পাশে শুয়ে পড়ল। ইফাজকে দেখে অতসীর মেজাজটা বিগড়ে গেল। আপনি এখানে আসলেন কেন? তাহলে আমি কোথায় ঘুমাবো? আপনার নিজের বাসায় যান। আমার বউ রেখে আমি কোথাও যাব না। আমার রুম থেকে বের হয়ে যান। বললাম তো, আমার বউ বাচ্চা রেখে কোথাও যাব না। তাহলে আমি রুম থেকে চলে যাচ্ছি। আচ্ছা, আমি ফ্লোরে শুয়ে পড়ছি, তাও রাতের বেলায় কাউকে জাগানোর প্রয়োজন নেই। হ্যাঁ, এটাই আপনার জন্য সঠিক জায়গা। আমাকেও নিচে শুতে হয়েছিল আপনার জন্য। এখন দেখেন কেমন লাগে। অতসী এতটুকু বলে ওপরে থাকা একটা বালিশ নিচে ছুঁড়ে মারে। অতসীর ভাবে শুয়ে পড়ে। সকালবেলা
ফজরের আজান হতেই অতসীর ঘুম ভেঙে যায়। অতসী অজু করে এসে নামাজে দাঁড়িয়ে যায়। অতসী 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে পাশে তাকাতে দেখে ইফাজও নামাজে দাঁড়িয়েছে। এটা দেখে অতসীর মনে মনে একটা ভালো লাগা কাজ করে। অতসী দেরি না করে আবার 2 রাকাত ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে পড়ে। নাস্তা প্রায় শেষ। ঠিক সেই মুহূর্তে মা বলে উঠল, অতসী, রেডি হয়ে নে, তোকে নিয়ে এক জায়গায় যাব। কোনো কিছু না ভেবে বলে দিলাম, যাব না আমি। যেটা বলেছি ওইটা কর। যাব না বলছি তো। শরীরটা আমার ভালো লাগে না। তোর তো খাবার চায় না, তাই না? তুই রেডি হয়ে নে, নয়তো এভাবে নিয়ে যাব। খাবার শেষ করে রুমে আসতেই ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু মায়ের সাথে কোথাও যেতে হবে তাই আর ঘুমালাম না। মুখে একরাজ্য বিরক্তি নিয়ে বোরখাটা পরে নিলাম। বাড়ি থেকে বের হতে দেখলাম ইফাজের গাড়ি দাঁড়িয়ে আছে। এটা দেখে মাকে প্রশ্ন করলাম, কোথায় যাচ্ছি? দেখতেই তো পাবি। কোথায় নিয়ে যাচ্ছ বলতে প্রবলেম কি? গাড়িতে উঠে বস। কিছুক্ষণের মধ্যেই একটা হসপিটালের সামনে এসে গাড়ি থামল। গাড়িতে থেকে নামতেই দেখলাম ইফাজ সামনে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম হয়তো ডক্টর দেখানোর জন্য নিয়ে এসেছে। আমাকে এটা বললেই তো পারত, এভাবে না বলে কেন নিয়ে এসেছে? ডক্টর দেখানোর পরপরই চেক আপ করতে বলল। চেক আপ করো। ডক্টর আবার দেখিয়ে গাড়িতে এসে বসলাম। ইফাজ ঔষধ কিনতে গেছে। ওষুধগুলো কিনে সোজা ইফাজদের বাসার সামনে এনে গাড়ি দাঁড় করায়। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, এটার জন্যই কি নিয়ে এসেছিলে আমাকে? অতসী, বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে তোর মন চাইলে শ্বশুরবাড়িতে আসবি আর মন না চাইলে আসবি না। ইফাজ অনেক ক্ষমা চেয়েছে, আমি তো ক্ষমা করিনি। ক্ষমা করা মহৎ গুণ। আর একটু ভুল হলে চড় থাপ্পড় দেওয়া, কারোর সাথে কথা বলার জন্য আগুন দিয়ে শরীর পুড়িয়ে দেওয়া কি মা, এগুলো ভুল ছিল? যে ভুল করেছে ওই ভুলের ক্ষমা হয় না। চলবে। গল্প স্পর্শ, 3য় পর্ব। 4র্থ পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।